আপনার শুনেছি সবচাইতে বড় পদ্মা নদী, পদ্মা নদী যে নদীটা পেরিয়ে গেলেই হয়তো বাংলাদেশ পাবো আমরা। তো সামনে বাংলাদেশ। পাশে যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের কোল, সেটা হচ্ছে বাংলাদেশের ধার, এবং এই নদীটা পেরিয়ে গেলে কিন্তু বাংলাদেশটা পড়বে। ওই পাড়টা বাংলাদেশ, তাই তো? ও, বাংলাদেশে ওই গ্রামের ওই পারে যে গ্রামটা রয়েছে সেটার নাম কি? রাবণপাড়া, নরেন্দ্রপুর। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আবারও আমরা যেতে চলেছি সেই ভারতবর্ষের সীমান্ত এলাকায় বড় নদীটি খান্দোয়া নদী, এবং সেখানে আমরা যাব এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। সেই নদীটা সম্পর্কে জানার জন্য আমার মনটা কিন্তু আরও কল্পিত হয়েছে। এর জন্য আজকে আবার সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি, সেই লালগড়া উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং সেখান থেকে কিন্তু আমরা যাব। তো আমার সাথে রয়েছে, এখানে দেখুন আমার সাইকেল রয়েছে, আমার পথযাত্রী সাইকেলটা রয়েছে। তো এই সাইকেল চালিয়েই আমি যাব এখন খড়িবানা উদ্দেশ্যে, এবং খড়িবানা থেকে কিন্তু আমরা বাইকে করে লালগোলার উদ্দেশ্যে রওনা দেবো, এবং সেখানে গিয়ে খান্দোয়া নদীর গিয়ে আপনার সঙ্গে দেখা হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মন পিপাসুরা কখনোই ভ্রমণ নিয়ে ক্লান্ত হয় না। যদি আপনি নিজেকে অনেক একা মনে করেন, বা আপনি ভাবেন নিজে নিজে যে আপনার সঙ্গে কেউ সাথ দেয় না, বা আপনি অনেক একা রয়েছেন, তো তবে আপনি একটা সময় বের করে বেরিয়ে পড়ুন এই পৃথিবীটাকে দেখতে, এবং দেখুন পৃথিবীটা কত সুন্দর, এবং সেখানে কত সুন্দর কিছু রয়েছে। এই পৃথিবীটাকে আপনি কাছ থেকে উপলব্ধি করুন, অনেক কিছু রয়েছে, অনেক দেখার কিছু রয়েছে। আপনি যদি নিজেকে একা মনে করেন, তাহলে অবশ্যই আপনার পৃথিবীটাকে ভ্রমণ করা উচিত, দেখা উচিত যে কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি ভারতবর্ষের সীমান্ত এলাকা খান্দোয়া নদীর উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে দেখব যে বাংলাদেশটা আমাদের কাছ থেকে কত দূরে রয়েছে, এবং কতটা দূর থেকে আমরা সেটাকে দেখতে পাই। আমরা ওই পারের দিকে তাকালে দেখতে অবশ্যই আমাদের স্বপ্নের বাংলাদেশ, এবং আমরা এই পারে রয়েছি ভারতে। হচ্ছে সেই মেন গেট খান্দোয়া পদ্মা নদীর, এবং সামনেই দেখতে পাচ্ছেন সেই বড় নদীটা, এবং এই নদীটি দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে। এখানে অনেক দোকানও বসেছে, এবং অনেক দোকান আগে থেকে রয়েছে। মোবাইলে দৃশ্য দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন না, যতক্ষণ না আপনি আপনার খালি চোখে দেখবেন। এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট রয়েছে, অনেক দূর থেকে তারা এসেছে এই নদীটাকে ভ্রমণ করার জন্য, এবং দেখুন কন্টিনিউ কিন্তু এখনও আসতে চলেছে, এবং সামনে দোকান রয়েছে। তো আপনারা যে সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক দূরে, এটা হচ্ছে জঙ্গিপুরের দিকে, সায়দাপুরের দিকে, এবং এই যে ডান সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু আখিরগঞ্জ। এই নদীটা কিন্তু অনেক বড়, যেটা আপনি ফোনের মাধ্যমে বুঝতে পারবেন না। যদি আপনি আসেন তাহলে খালি চোখে দেখতে পারবেন যে অনেকটা বিস্তীর্ণ রয়েছে। আমি নদীর কিনারে দিয়ে হেঁটে চলেছি, এবং আমি যে এখানে রয়েছি সেটা হচ্ছে ভারতের খান্দোয়া নদীর তীরবর্তী এলাকায় রয়েছি, এবং যে পাশে যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের কোল, সেটা হচ্ছে বাংলাদেশের ধার, এবং এই নদীটা পেরিয়ে গেলে কিন্তু বাংলাদেশটা পড়বে। ফোনের মাধ্যমে দেখে থাকলে আপনি হয়তো ঝাপসা দেখতে পারবেন, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে সেই বাংলাদেশের ওই পারটা, এবং আমি এই পারে রয়েছি, এই পার থেকে ওই পারটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নদীটার বিস্তীর্ণ কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন যে এই নদীটা যে এই পার থেকে ওই পার যেতে হলে প্রায় আপনাকে 4 থেকে 5 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে হবে। এখানে অনেক নৌকা রয়েছে, অনেক জেলেরা মাছ ধরছে, এবং সেই নৌকাতে কিন্তু ভারতের পতাকা রয়েছে। যদি ভারতের পতাকা না কেউ দেয় তাহলে তার সমস্যা হতে পারে। এর জন্যই যতগুলো নৌকা রয়েছে নৌকাতে কিন্তু ভারতের পতাকা লাগিয়ে তারা কিন্তু এখানে মাছ ধরছে। বাংলাদেশের ওই পারটা কিন্তু আমি এই কোল থেকে বসে দেখতে পাচ্ছি, এবং ভারতের যে এইখানে কিন্তু তারা সমস্ত কিছু চাষ করে, ভারতের সীমাবর্তী এলাকায় কিন্তু সমস্ত কিছু চাষ হয়, এবং এখানে কিন্তু অনেকজন তারা স্নান করতে এসছে। ফাইনালি এখানে আমি রয়েছি, এবং এখানে কাউকে জিজ্ঞেস করব যে এই নদীটি সম্পর্কে, যে নদীর ওই পারটা বাংলাদেশের কোন গ্রাম, এবং এই পারটা তো আমি আগে থেকে জানি যে খান্দোয়া, লালগোলার খান্দোয়া। তো একটা দাদু আসছে, তাকে জিজ্ঞেস করব যে এই নদীটা কতটা রয়েছে, এবং এই নদীর উৎপত্তি কবে হয়েছে, এবং সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। দাদা কেমন আছেন?
তো এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি? পদ্মা নদী। পদ্মা নদী। হুম। এটার নামই খান্দোয়া, তাই না? হ্যাঁ, ও, তো এই নদীটা আপনার ওই নদীর ওই পাড়টা বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, তো বাংলা। ও, বাংলাদেশে ওই গ্রামের ওই ওই পাড়ে যে গ্রামটা রয়েছে সেটার নাম কি? রাবণপাড়া, নরেন্দ্রপুর, আর হাকিমপুর, ফরিদপুর। আপনার বাড়ি কোথায়? কা আপনার আমার বাড়ি এখানে করে। এখন জল নেই, পুরো শুকিয়ে গেছে। তো কখন আপনার জলে পরিপূর্ণ হয়ে যায়? ভাদ্র মাসে তো ভাদ্র মাসে আসলে পুরো এটা জলে থই থই হয়ে যায়। লেভেল হয়ে যায়। আচ্ছা, এখানে তো এই নদী সম্পর্কে অনেক কিছুই জানার আছে। আপনি হয়তো কিছু কিছু বললেন, তো এই ভিডিও আপনার সবাই দেখবে, তারা আপনার এদিকে হয়তো ঘুরতে আসে অনেকজন, সেই জায়গাটা চেনে না যে খান্দো এরকম একটা বড় স্পট প্লেস রয়েছে, যারা ঘুরতে আসার চেষ্টা করবে। এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানে বসে থাকলে আপনার যে উপর থেকে যে হাওয়াটা আসে সেটা কিন্তু অনেকটাই আপনার শরীরটা জুড়ে যায় পুরো। আপনি এখানে কখন আসেন? মাঝে মধ্যে আসেন তার? আমার বাড়ি তো এই বাড়িতে পরই বাড়ি। আচ্ছা, এখানকার মানে যে ওই পাটটা যে বাংলাদেশ আর এই পাটটা ভারত, তো ভারতের যে সীমাবর্তী মানে শেষ মানে প্রথম মানে প্রথম পড়ছে এবং এবং শেষও পড়ছে মানে ভারতের শেষের দিকে। তো এখানকার ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা রয়েছে সঠিকভাবে, তাই তো? স্কুল রয়েছে এখানে। আর আপনারা মানে ফসল কী কী ফসল করেন? এদিকে করছে তোমার ভুট্টা, তোমার শাকার গুণ লাগাই, আচ্ছা, আর বেগুন, হ্যাঁ, কফি এসব হয়। মানে সব কিছু হয় এদিকে। আর ওই দিকে বাংলাদেশের মানে অনেকটা আরও পেরিয়ে যেতে হবে, তবেই আপনার গ্রাম পড়বে। পাহাড়ের উপরে গ্রাম আছে, ওই যে কালো গাছগুলোর ভিতরে। আচ্ছা আচ্ছা, ওই কালো গাছগুলোর ভিতরে গ্রাম আছে। হ্যাঁ, ওই ওই গ্রামটার নাম কি, যে ওই পেরিয়ে গেলে বাংলাদেশের ওই ওই প্রথম যে গ্রাম? রাবণপাড়া। ও, রাবণপাড়া। হুম। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে আলাপ করে অনেক খুশি হলাম হুম। দাদা, ধন্যবাদ। হুম। আসছি তাহলে। তো এখানে দেখুন অনেক জেলে যারা মাছ ধরার জন্য এসেছে, তাদের বাড়ি হয়তো এখানে এবং তারা তাদের শখের জন্য মাছ ধরতে এসেছে। এখানে মাছ ধরা একটা হচ্ছে স্বর্গের মতন সুখ, যে আপনি এই নদীর কিনারায় এসে আপনি মাছ ধরবেন এবং মাছ ধরা হচ্ছে একটা নেশা। আপনি মাছ না পেলেও কিন্তু কিনারায় বসে মাছের অপেক্ষায় থাকা অনেকটা হচ্ছে ধৈর্যকর ব্যাপার। আমরা ছোটোবেলায় যখন আমরা মাছ ধরতে যেতাম নদীর কিনারায় বসে, মাছ পেতাম না, কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকতাম যে মাছ আসবে এবং আমরা সেটাকে ধরবো। এখানে অনেক জেলে রয়েছে, মাছ ধরছে, তাকে জিজ্ঞেস করবো যে সে কতগুলো মাছ পেয়েছে। দাদা, আপনার নাম কি? আমার নাম চয়ন, চয়ন। বাড়ি মিঠিপুর। ও, আপনার বাড়ি এখানে? আপনার এখানে লোকাল লোক? লোকাল বলতে দূর থেকে এসেছি, মিঠিপুর। আচ্ছা আচ্ছা জমিপুরের কাছে। আচ্ছা আচ্ছা। তো কখন এসছেন আপনি? ওই সকালই ধরো। সকালে এসছেন মাছ ধরার জন্য? আর আপনার এই নদীর পাড়ে বসে মাছ ধরার একটা অনুভূতিটা বলুন, সবাইকে শুনুক, তারা একটু পস্তাক। মাছ ধরাকে একটা শখ, আসি, তার ভালো লাগে নদীর ধারে। সবাই কিন্তু এরকম সুযোগ পায় না, না, লাখ লাখ টাকা থাকলেও কিন্তু এরকম সুযোগ পাওয়ার কিন্তু। নদীর ধারে একটু গরমের দিন তো ওই জন্য ঘুরতে আসি। হ্যাঁ, নদীর কিনারায় বসে মাছ ধরছেন। বাতাসটাও লাগে, হাওয়াটা লাগে, মনটাও ফ্রি লাগে, ফ্রি থাকে। তাতে আবার মাছ কোনোদিন রুই হয়ে যায়, বড় বড় কাতল, সব মাছই হয় এখানে। এক্সট্রা মাছ পেয়েছি। আচ্ছা আচ্ছা। এই নদীটা আপনার শুনেছি সবচেয়ে বড় পদ্মা নদী, যে নদীটা পেরিয়ে গেলে হয়তো বাংলাদেশ পাবো আমরা।
এখন নদীর একদম কিনারে রয়েছি, একদম ধারে, এবং এখানে বসে আমি ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো। দেখুন কেটলি দিয়েছে আমাকে, টিফিন দিয়েছে, এই টিফিনে আমাকে বাড়ি থেকে ভাত দিয়েছে, এবং সেটা কিন্তু এই পদ্মার পাড়ে বসে। আমি শুনেছি পদ্মার পাড়ে দারুণ পিকনিক হয়, সবথেকে শ্রেষ্ঠ পিকনিক হচ্ছে এই যে পদ্মার ধারে বসে খাওয়া, এবং তাও বাংলাদেশকে দেখতে দেখতে খাওয়া। দেখুন আমি যে এই ধারে রয়েছি সেটা হচ্ছে আপনার ভারতের জমিগুলো সবাই চাষ করেছে, এবং এই জমিতে কিন্তু প্রধানত ভুট্টা চাষ হয়েছে এখন, এবং ভুট্টাগুলো কিন্তু পেকে গেছে, একদম কাটার অবস্থায় চলে এসেছে। আর ওই পারে দেখুন রয়েছে বাংলাদেশের সেই কোল, সেই বাংলাদেশের নদীগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই নদীটা পেরিয়ে গেলেই কিন্তু ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের শহর। যখন আপনি এখানে আসবেন, এসে যখন আপনি আপনার চোখ দিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন যে নদীটা কত সুন্দর এবং ওই পাড়টা কত অবধি দেখা যায়। তো ফাইনালি আমার হাতে খাবার রয়েছে, বেশি দেরি করা ভালো না খাবার। তো এখন আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিব। তো আমার কাছে রয়েছে খাবারের টিফিন এবং সাথে রয়েছে একটা জল। তো জলটা অনেক খারাপ হয়ে গেছে, জলটা মনে হয় কোথা থেকে নিয়েছিলাম, এই জলটায় আর্সেনিক রয়েছে, এর জন্য হয়তো এরকম কালার হয়ে গেছে। তো যাই হোক, সেটা কোনো কারণ না, কারণটা হচ্ছে যে আমি এই পদ্মা নদীর ধারে একদম এই দৃশ্য দেখতে দেখতে খাবারটা খাবো, দারুণ লাগবে এই পিকনিকের মতন। আজকে আমার সবচেয়ে শ্রেষ্ঠ পিকনিক এখানেই হবে। তো এখানে খাবার রয়েছে, তো খাবারটা খোলা যাক, দেখি কি দিয়েছে বাড়ি থেকে। তো দেখুন এখানে রয়েছে সবজি, সবজিতে রয়েছে আলু, ঝিঙ্গা, আর মনে হয় বড়া। আমাদের যে ভারতের যে একটা ঐতিহ্য খাবার হচ্ছে বড়া, এটা কিন্তু সবাই খায়। তো এখানে আমি এখন রাখবো আপাতত, এবং নিচে দিয়েছে ভেন্ডি, এবং আমি কিন্তু আজকে খুব অল্প ভাত নিয়ে এসেছি, কারণ একবার খেয়ে এসেছি, ওর জন্য ভাত অল্প নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এই নদীর পাড়ে বসে বসে খাবো। এই নদীর পাড়ে বসে খাওয়াটা সবচাইতে বড় একটা শ্রেষ্ঠ পিকনিক, যার অনেকের ভাগ্যতে হয়তো এরকম পিকনিক জুটবে না। তো এখানে আমি এখন বসে খাওয়া দাওয়া শুরু করবো। পাড়ে বসে খাওয়ার মজাটা আলাদা, এত সুন্দর দৃশ্য, এবং পানি থেকে উঠে আসা ঠান্ডা বাতাস যেন মনটাকে, হৃদয়টাকে জুড়ে যাচ্ছে। এখানে নাই কোনো গ্যাঞ্জাম, নাই কোনো শব্দ, দারুণ এক দৃশ্য, যেখানে বসে বসে খাওয়ার ভাগ্য কিন্তু সবারই হয় না। তো এখানে বসে বসে আমি এখন খাওয়া দাওয়া করছি। আপনারা যদি চান তাহলে আসবেন, এসে একটা পিকনিক করতে পারেন এই জায়গাটায় বসে, এবং এসে আপনারা ফ্যামিলিকে নিয়ে এসে সুখ দুঃখের গল্প করতে পারেন এই জায়গাটায় এসে, দারুণ। ফাইনালি আইসক্রিম নিয়েছি এবং নদীর পাড়ে এটা বসে খাবো, এবং টাইম হয়ে গেছে যাওয়ার। এখানে কিন্তু 6টা অবধি থাকতে দেয়, এর বেশি কিন্তু থাকতে দেয় না। তো এই নদীর পাড়ে বসে হেঁটে হেঁটে আইসক্রিম খাচ্ছি, এবং এটা কিন্তু আলাদা অনুভূতি। তো গাইজ, এখান থেকে আজকের ব্লগটা শেষ করছি। যদি সবাই আরও ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুকে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে, অবশ্যই ফেভারিট অপশানে ক্লিক করে, যাতে